स्थित। কথারূপ অমৃত। জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন, কিভাবে সংসার করা। ছুটির দিন, তাই সকালেও ভালোই ভক্ত সমাগম হয়েছে। প্রায় 7টা। মহারাজ এসে বসলেন। লক্ষ্মীবাবু বললেন, বলুন তো মহারাজ, এমন করে কি থাকা যায়? মহারাজ হালকা সুরে বললেন, কেমন করে? লক্ষ্মীনারায়ণ সমাদদার নিতান্ত ভদ্র সজ্জন ব্যক্তি, দোষের মধ্যে ব্যতিব্যস্ত মানুষ, সব এক্ষুনি চাই, আর কথার উপরে কথা বললে উনি বড্ডই বিরক্ত হন। বরাবর স্কুল মাস্টারি করেছেন, কখনো ছাত্রদের পড়াতে টাকাও নেননি, অথচ প্রতিদিন নিয়ম করে ছাত্র পড়ানো তাঁর চাই চাই। সুহাসিনী দেবী তাঁর স্ত্রী, বুদ্ধিমতী সুশীলা। এখন বছর 54 হয়েছেন, তাই ধৈর্যের বাঁধও একটু আলগা হয়েছে। লক্ষ্মীবাবুর কথায় তার আভাসও পাওয়া যায়। একদিন লক্ষ্মীবাবু বলছিলেন, তাঁর স্ত্রী চান না যে লক্ষ্মীবাবু সব ব্যাপারে কথা বলুন, তবে এমনটা আগে কখনো মন্তব্য শোনেননি তিনি। মহারাজ হেসে বলেছিলেন, বুঝছো না, পাখির বুলি ফুটলে আহ্লাদ করতে হয়, বিরূপ হতে হয় নাকি? আজ গম্ভীর হয়ে লক্ষ্মীবাবু বললেন, সংসারে কথা বলবে একজন। মহারাজ, সবাই যদি কথা বলে তাহলে হাট বসবে তো। চিরকাল এমনই হয়ে এসেছে, কেউই আমার ওপরে কথা বলেনি। আজকালই দেখি মেজবউ আমায় মন্তব্য দেন, ওই কি ভালো? মহারাজ বললেন, তোমার স্ত্রী মেজবউ হলেও বড়গিন্নি গত হয়েছেন বহুদিন। তুমি নিজেই বলেছিলে, বড়দার 4টি বাচ্চাই তোমার স্ত্রীর মাতৃত্বের ছাওয়াতলে বড় হয়েছে। তারপরে তোমাদের অতগুলো ভাই বোন, সবার ঝক্কি সামলে উনি তো বেশ ধৈর্য নিয়েই ঘর করে গেলেন। কই, কখনো তো এমন বলনি। আজ কেন এমন হচ্ছে একটু ভেবে দেখো লক্ষ্মী। লক্ষ্মীবাবু বললেন, মহারাজ, এই ইদানিং এমন হচ্ছে। পয় পরিষ্কার, অপচয়, এসব নিয়ে আগেও বলেছে, এখনো বলি, কিন্তু আজকাল কেমন বাঁকা উত্তর দেন, ভালো লাগে না। এই তো সেদিন ফ্রিজের ওপর পড়ে পড়ে আপেলটা শুকালো, দেখে বললাম, এসব কি দাম দিয়ে আনতে হয় না? এত বড় সংসারে 3-3টে ফ্রিজ, সবটার উপরেই যদি কিছু পচে তো ভাবো অপচয়ের মাত্রাটা কি হলো। এদিকে ঘরে ঘরে পাখা চলবে, আলো জ্বলবে, অথচ নিভবে না, শেখালেও না। অমনি মেজবউ নিবু নিবু স্বরে বললেন, শেখালেই হতো। আমিও সব আস্পর্দা বরদাস্ত করতে না পেরে খানিক চেঁচামেচি করলাম। তেমন উত্তর তিনি দেননি ঠিকই, তবে ওই ধীর ধীর বাক্যের ধারাটা যেন বাড়ছেই। কেন এমন ভাব হলো বুঝতেই পারছি না। মহারাজ বললেন, দেখো, কথাটা কি এমন খারাপ বলেছেন তোমার স্ত্রী আমি বুঝতে পারছি না। শিখাতে তো তুমিও পারতে, যাদের শেখাতে চাইছো ওকে দিয়ে, তাদের না হয় তুমিই শিখিয়ে দিতে। লক্ষ্মীবাবু বললেন, কি শেখাবো বলুন দেখি? আপেলটা তো যারাই ফ্রিজ খুলছে তারাই দেখছে, তবুও খেয়ে নাও, না হয় ফ্রিজে ঢোকাও, এটুকু শিক্ষা নেই? মহারাজ বললেন, তুমি দেখছো, তবু তুমি ওটা তুললে না কেন? উনি বললেন রাগে, দেখছিলাম ওদের বুদ্ধি বিবেকে কি বলে। ভাগাভাগি করিনি, বাবার ঘোরতর আপত্তি ছিল। বলতেন, আমার বহু কষ্টের বাড়ি, এটাকে তোমরা কেটে টুকরো করো না। দাদা মহেশ্বর কোথায় কেমন করে থাকেন, আছেন, বোঝেনও না, খেয়ালও করেন না।
ওর মতো হলে বেঁচে যেতাম মহারাজ। জানেন, ফ্রিজের মধ্যে মিষ্টির প্যাকেট রাখা, যে যার খাচ্ছে, ওতে আপত্তি নেই। রাবার ব্যান্ডটা পর্যন্ত খুলবে না। এক পাশ থেকে প্যাকেটের মাথাটা খুলে আঙুল দিয়ে টেনে টেনে মিষ্টি বের করে খাবে। ওতে শ্রম বেশি, তবু কি জানি ওই সবার অভ্যাস। আবার প্যাকেটের মিষ্টি শেষ হলে প্যাকেটটা পর্যন্ত ফেলবে না। 2 দিন 4 দিন বাদে মেজ বউই ফেলবেন। উনিও যে বলেন না তা নয়, তবু মান্যতা দেয় না অনুজরা। যত অত্যাচার মেজ বউয়ের ঘরের ফ্রিজেই। মহারাজ বললেন, সুশীলা বৌদি, সেই কোন ছোটবেলা থেকে তোমার মায়ের মেয়ে হয়ে কাটিয়ে দিল যৌবনটা, প্রশ্রয় আর ভালোবাসায়, বা ছাড়া তেমন শেখেনি হয়তো। কিন্তু আর সব বউয়েরা ভাইরা কেন সহযোগিতা করে না বলো দেখি? লক্ষ্মীবাবু বললেন, বাবা গেলেন, বড় গিন্নি গেলেন, ওদের ছোট ছোট সন্তানদের সবাইকে নিয়ে সংসারের গাড়িটা চালাতে গিয়ে মায়ায় ভাই বোনেদের বকতে পারতাম না। সংসারের খেয়া পারাপারেই মত্ত ছিলাম। একটাকে পড়তে দেওয়া তো অন্যটাকে স্কুল থেকে আনা, কারুর ডাক্তার দেখানো তো কারুর ফরমায়েশ আনা, নানান কাজ। ওই সময় অত চাপ, তবু মেজ বউ মুখ খুলতেন না। এখন আর তাকে চেনাই যায় না। মহারাজ বললেন, তখন তার বয়সটা ভাবো। এখন নিজের শরীরের ভারটাও বেড়েছে। সংসারের বাচ্চারা পরিণত, তবু জ্ঞান বুদ্ধিতে শিশুটির মতো আচরণ করছে। সেই বা কত সামাল দেবে বলো দেখি? যে করে তার ওপরেই তোমরা সব ঠেলে দিতে চাও। সে ভালো, কিন্তু বয়সটা দেখবে না। তাকে এখনো দায়ী করবে সব ব্যাপারে, তাই কি হয়? দায় নিয়ে যে চলছে, এই তো বেশি। তার উপরে তোমার শিক্ষা ব্যবস্থা, সেও নেহাত কম ভারী নয়। কি করবে সে? সংসারে সব কিছুতেই মাথা ঘামাচ্ছ। একসময় দরকার ছিল, আজ দরকার নেই। অভ্যাসবশত করছো। সংস্কারটা মানবে না। তোমার দাদা একরকম, তুমি একরকম। ছোট ভাইটি তো চিরকাল বাজনা বাজিয়েই দিন কাটালো, না আয় পয় না সংসারী। অথচ মায়া দয়া ভদ্রতা কোনটা কম বলো? ওকে কত ছাড় দিয়ে রেখেছ, তবু মেজ বউকে কেন একটু ঢিলে দাও না? লক্ষ্মীবাবু বললেন, কি বলছেন মহারাজ? তিনি যদি ঢিলে দেন তাহলে সর্বনাশ। তার রোগ ব্যাধিতেও পড়ে থাকার উপায় নেই, নিজেও পারে না। কি জানি শরীরটা কি ধাতুতে গড়া। আমার মাও বলতেন, আমার মেজ মাটি দেবী, রোগ ব্যাধি নেই। মহারাজ বললেন, এর পরেও তুমি কেমন করে তলোয়ার চালাও বাবা? তুমি তো জানো না তোমার বাক্যের ধার, তাই চালিয়ে দাও। ওর বয়স হয়েছে, অমন চাপি বলো আর আঘাতি বলো, আর কি সয়? কে শিখলো কে শিখলো না, এটা বাচ্চাগুলো বড় হলে বোঝা যায়। তারপর শুধরানোর আর সময় থাকে না। তুমি তোমার স্ত্রী আপ্রাণ সংসার করেছ মন দিয়ে, এরপর তো তাদের পাঠ, হতে মাথা ঘামিও না। শোনো বাবা, সংসারের নীতিটিই হলো যে যার গণ্ডি নির্মাণ করে নেওয়া। যারা বাইরে কাজ করবে তারা বাইরের কাজে অধৈর্য, বিরক্ত, ক্লান্ত কিছুই হবে না। সংসারের ভিতরে ঢুকে যারা কাজ করছেন তাঁদেরও অন্দরমহলের কাজে ক্লান্ত বিরক্ত হলে চলবে না। প্রথম দরকার এই নির্ণয়টি, সংসারের বহিরঙ্গ আর অন্তরঙ্গ। যে যেখানে কাজ করছো সে সেখানেই কাজ করো। অন্যের কাজে অযথা অনুপ্রবেশ ঘটিও না। সংসার বড় হওয়ার সাথে সাথে পরিবেশটিও বদল হয়, চালচিত্র পাল্টায়। তখন ওইটি মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
মানুষ বাড়ল তো সংস্কার বাড়ল, সংস্কার বাড়ল তো আঘাতের সম্ভাবনা বাড়ল, আঘাতের সম্ভাবনা মানেই সাবধানতা বাড়াতে হবে। সংসারে মানুষেরা আমার বাড়ি, আমার সংসার, আমি বড়, আমি ধনী, এমন সব নানান চিন্তা থেকেই বিপত্তি বাড়ায়। যে যার গণ্ডি বা স্থান নির্ণয় করে নিতে হয়। সব খেলাতেও তাই। সংসার এক সুন্দর খেলা। এটা খেলা, তাই জয় পরাজয় নেই। কৌশল সংসারের সুখাশ্রয়ী রাস্তা নয়, কারোর অবস্থানই অবজ্ঞান নয়। কর্মের ধারা যার যার আলাদা, ছোট বড় নয়। খেলাটা সবাই মিলে, কাউকে বাদ দিয়ে নয়। একজন সব অবস্থানে খেলবেন, এ আবার হয় নাকি? কি আমার কথাটা বুঝলে? অফিস, বাজার হাট, ডাক্তার, বুদ্ধি, বিদ্যালয়, এসব নিয়ে পুরুষের কাজ। মহিলারা ঘরের সামাল দেবেন, অপচয় খরচা দেখবেন, আয় করে জমাবেন, সংসারে সভ্যদের সেবা যত্নের খেয়াল রাখবেন। এমন ভাব থাকলে ঠোকাঠুকি লাগে না। তোমরা কর্তারা বড্ড কর্তাত্তি করো, কারোর কোথাও স্বাধীনতা দিতে চাও না। তোমরাই সব বোঝো মনে করো, ওই থেকে সব গণ্ডগোল হতে শুরু করে। গৃহিণীরা ঘরকন্যার পরিচালক, ওদের একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আছে। মায়া, প্রেম এসব ওদের বেশি। পেশি শক্তি আর মগজাস্ত্র দিয়ে সবটা হয় না, সব হয় প্রেম দিয়ে। মেয়েদের ওটা স্বভাব সুলভ। তোমরা পারবে অমন একঘেয়ে ঘরে পড়ে থেকে কাজ করতে? ওদের কাজে বিঘ্ন করো না। অসুবিধা বা ভুল তোমারও হয়, তাদেরও হয়। যে বুঝিয়ে বলে তার মর্যাদা থাকে, কিন্তু যে রেগে বিরক্তিতে বিদ্রূপ করে বা হেয় করে শিখাতে যায়, তার শিক্ষা কেউ নেয় না। তোমার গিন্নি 40 বছর সমস্ত নিখুঁত করে সামলেছেন। আজ সবাই পরিণত, সবার সংস্কারগুলো পূর্ণ বিকশিত। এখন কি আর ওর সামলানো সম্ভব? লাঠালাঠি বাগবিতণ্ডার পথে যাওয়ার চেয়ে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া ভালো। সারা জীবন কি থাকবো না থাকবে? হয়তো এসব বিচার করেই তোমাদের মেজ বউ সরে দাঁড়িয়েছেন, তুমি পারোনি। একা ওকে শিখিয়ে আর কতটাই বা সামলাবে? ওই জন্যেই তো 50 থেকে 75 ছিল বানপ্রস্থ। ত্যাগের প্রস্তুতি, অভ্যাস, শেষ বয়সে সন্ন্যাস। মুনি ঋষিদের দেখানো পথ নির্ভুল, অভ্রান্ত। বনে না যাও, মনে যাও। সেখানে একান্ত অভ্যাসে মেতে যাও। বিশ্বাস করতে শেখো, কোনো বস্তু, কোনো অবস্থা চিরস্থায়ী নয়। একটা চাকায় আবর্তিত হচ্ছে, উপরে আসছে, নিচে নামছে। তুমিও দিন দিন দুর্বল হবে, তারপর কোথায় যেন চলেও যাবে। তখন যা হবার তা এখনই চোখে দেখতে হলে দেখো। নির্বিকার না হলে কৌশল, কলহ, যুদ্ধ এইসবে জড়িয়ে মিছিমিছি চারিদিক মন্দ করে ফেলবে, নয় নিজেকেই মন্দ করে ফেলবে। ছাড়তে শেখো বাবা, ছাড়তে শেখো। একসময় জোগাড় করেছ, জমিয়েছ, রক্ষা করেছ। এবার সব খেলাটাই কারোর হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে দিন যাপনের পথে এসো। বেগার ভেবে হয় না জোগাড়, যত্ন করে করো। জড়িয়ে করিয়ে ভোগার চেয়ে থাকতে সময় ছাড়ো। বুঝলে তো? এইভাবে চললে কষ্ট পেতে হবে না। মহারাজ চুপ করলেন। আমরা সংসারে কেমন করে থাকতে হবে, কতটা জড়ানো হবে,
আর কখন তা আলগা করা শুরু করতে হবে সুন্দর করে বুঝলাম। সত্যি তো, সারা জীবন কর্তাত্বে ঠিক নয়, হয়ও না।